ফেলা ফেলা সারা বেলা, এই কি খেলা আপন সারে, ফেলা ফেলা সারা বেলা, এই বাতাসে ফুলের বাসে মুখখানি কার পড়ে মনে, ফেলা ফেলা সারা বেলা। এসে গেছি বন্ধুরা। আমরা আছি আমাদের কলেজ জীবনের প্রথম দিককার দিনগুলোতে, যেখানে আমরা আস্তে আস্তে স্কুলের বন্ধুদের হারাচ্ছি ফর আওয়ার রেসপেক্টিভ কেরিয়ার্স। আর স্কুল লাইফ, স্কুলের টিচার্সরাও আস্তে আস্তে মিলিয়ে যাচ্ছে কলেজ লাইফের নতুন উত্তেজনায় আর নতুন উদ্দীপনাতে। আমরা চঞ্চল, আমরা অদ্ভুত, আমরা নূতন যৌবনের দূত। প্রবীর রায়চৌধুরী আমাদের মধ্যে যাকে বলে ছিল মেধাবী ছাত্র, কিন্তু ও নার্ড বা গিক ছিল না। আমরা সবাই একসঙ্গে দাপিয়ে ফুটবল ভলিবল খেলেছি। ও আইআইটি ক্র্যাক করলো। কিছুদিনের মধ্যেই চলে গেল আইআইটি দিল্লির হস্টেলে। আসতো উইকেন্ডে, আরও থাকতো সাউথ দিল্লিতে, আর আমাদের কলেজ ক্যাম্পাস ছিল নর্থ দিল্লিতে। রেগুলার দেখা সাক্ষাৎ একদম কমে গেল। তারপরে এতদিন পরে ওকে জিজ্ঞেস করলাম এই ট্রানজিশনটা স্কুল থেকে একদম আইআইটি হস্টেলে কেমন ছিল। হায়ার সেকেন্ডারি পরীক্ষার পরে কি করব সেটা যেন নিজে থেকেই কিভাবে সলভ হয়ে গেল একটা ইঞ্জিনিয়ারিং কলেজে অ্যাডমিশন পেয়ে যাওয়াতে। লাইফটা যেন একটা চেঞ্জের দিকে নিয়ে যাচ্ছিল। আমাদের ইনস্টিটিউটে হস্টেলটা কম্পালসারি ছিল এবং অ্যাডমিশনটা যেরকম একটা আনন্দ দিচ্ছিল, হস্টেল থাকা নিয়ে একটা মনের মধ্যে কেমন জানি একটা অ্যাপ্রিহেনশনও ছিল। যাই হোক, অ্যাডমিশন নেওয়ার পরে হস্টেল জয়েন করা হলো। র্যাগিং হস্টেলে অনেক বেশি হয় সেটা জানতাম, তাই একটু ভয়ও ছিল। যদিও 1976 যখন আমরা জয়েন করি তখন দেশে এমার্জেন্সি ছিল এবং র্যাগিং ওয়াজ ব্যান্ড। রাদার ইট ওয়াজ ব্যান্ড অলওয়েজ, বাট ইমপ্লিমেন্টেড ভেরি স্ট্রিক্টলি দ্যাট ইয়ার। যাই হোক, র্যাগিং হলো হস্টেলে, কিন্তু অতটা অবনক্সাস মনে হয়নি। যদিও ডিউরেশন অফ দি র্যাগিং এভরিডে ইউজ টু গো অন টিল 1 AM ইন দি মর্নিং, এবং সেটা কলেজ লাইফের মনে হয়েছিল একটা ফার্স্ট শক। অত রাত অবধি রোজ জেগে থেকে পরের দিন সকালে ঘুম থেকে উঠে তৈরি হয়ে কলেজে 8টার মধ্যে গিয়ে ক্লাস করা কেমন জানি একটা অসম্ভব মনে হতো। কিন্তু পরে আস্তে আস্তে বোধহয় সেটা ইউজ টু হয়ে যায় এবং লাইফে ওরমভাবেই পরের দিকের জীবনটা কলেজে আমরা কাটিয়ে দিই। আরেকটা জিনিস যেটা অস্বস্তিকর মনে হয়েছিল শুরুর দিকে, আমাদের ডিনারটা সন্ধ্যে 7টা থেকে 8টার মধ্যে কমপ্লিট করে ফেলতে হতো। মেস বন্ধ হয়ে যেত 8টার সময়। কাজে 8টার মধ্যে ডিনার করে খাওয়া দাওয়ার ব্যাপারটা সেদিনের মতো ফ্রি। এটা আমাদের বাঙালিদের জন্য বোধহয় একটু বেশ অস্বস্তিকর জিনিস ছিল এবং
মাঝরাতের দিকে খিদে পেয়েই যেত। শুনে মা আমাদের বিস্কিট, চানাচুর, মুড়ি এইসব জিনিসগুলো দিয়ে দিতেন, আর সেগুলো হস্টেলে রাখা হতো রাত্রিরের খিদে পেলে সেটাকে হ্যান্ডেল করার জন্য। র্যাগিংটা পরের দিকে যেটা রিয়েলাইজ করলাম, সেটা সিনিয়রদের আমাদের একটু ওপেন করার জন্য এবং আমাদের একটু কলেজ এনভায়রনমেন্টের সাথে প্রিপেয়ার করার জন্য বেশ ভালো একটা এক্সারসাইজ ছিল। তার সাথে কিছু অবশ্য আনওয়ান্টেড অ্যাক্টিভিটিসও চলতো, কিন্তু ওভারঅল জিনিসটা খুব একটা অস্বস্তিকর আমরা ফিল করিনি। মাসখানেক মতো র্যাগিং প্রত্যেক হস্টেলেই হতো, এবং র্যাগিংগুলো কিন্তু হস্টেল স্পেসিফিক ছিল, তার বাইরে অন্য কেউ ধরে র্যাগিং করতো না। এবং এক হস্টেলের ছেলেকে যদি অন্য হস্টেলের কেউ র্যাগিং করে, সেটা নিয়ে একটা কমোশন তৈরি হতো। যদিও এরকম ইনসিডেন্ট আমি খুব রেয়ারলি দেখেছি। এই 1 মাস র্যাগিংয়ের পরে সিনিয়ররা একদিন ফ্রেশার্স নাইট হোল্ড করত, এবং দ্যাট অফিশিয়ালি ওয়াজ দি লাস্ট ডে অফ র্যাগিং ফর দি ফ্রেশার্স। সেদিন ডিনার পার্টি হতো, যাতে সিনিয়র্সরা এবং কিছু ফ্রেশার্স কালচারাল পারফরমেন্সেস দিত, কিছু গেমস থাকতো, আর সেই প্রোগ্রামে জেনারেলি লোকাল পেরেন্টস যারা ছিলেন তাদের ডাকা হতো। ডাকা সবাইকেই হতো, জেনারেলি লোকাল পেরেন্টস যারা ছিলেন তারা পার্টিসিপেট করতেন, এবং প্রোগ্রামের এন্ডে বলে দেওয়া হতো যে আজকের দিনে বাচ্চাদের বাড়ি নিয়ে যাবেন না, কারণ দিস ইজ গোয়িং টু বি দি আলটিমেট ইন্টারাকশন and understanding of each other between the hostel mates, be it senior or the fresher. সেদিনের পর থেকে কোনো র্যাগিং বা কোনো টিজিং আর হবে না। তো সেই দিনটাও বেশ এনজয়েবল ছিল। একদিকে যেরকম র্যাগিং, অন্যদিকে আবার নিজের ব্যাচমেটস, যাদের সাথে নতুন পরিচয়, নতুন আলাপ, ডিফারেন্ট কমিউনিটি থেকে, ডিফারেন্ট প্লেস থেকে, ডিফারেন্ট স্কুল ব্যাকগ্রাউন্ড থেকে। আমি তো ছিলাম রাইসিনা বেঙ্গলি স্কুল থেকে, স্পোকেন ইংলিশে একটু কাঁচা, রিটেন ইংলিশটা অফকোর্স রিলেটিভলি ঠিকই ছিল, কিন্তু হস্টেলে ইন্টারাক্ট করতে গেলে তো স্পোকেন ইংলিশটাই মেন। সেই জন্য একটু ইনহিবিটেড ফিল করতাম। সেখানে ইন্টারাকশনটা শুরুর দিকে মোটামুটি মনোসিলেবলসের মধ্যেই চালিয়ে দেওয়ার চেষ্টা করতাম, বা কিছুটা অ্যাভয়েড করারও চেষ্টা করতাম। তবে ব্যাচমেটসরা অনেকটাই অ্যাকোমোডেটিভ, এবং বারিং ফিউ মোস্টলি ইংলিশ হিন্দি মিলিয়ে কমিউনিকেশন হয়ে যেত। এদিকে অ্যাকাডেমিক্সের দিকে ক্লাসেস শুরু হতো সকাল 8টায়, 12টা থেকে 1টা লাঞ্চ, এবং বিকেল 5টায় সব শেষ হতো।
লেকচারার প্রফেসরস ইনিশিয়ালি খুব ভয়াবহ লাগতো, কারণ ওরিয়েন্টেশন প্রোগ্রামে আমাদের অনেক কিছুই বলে দিয়েছিল যা করলে বা যা হলে কলেজ থেকে বার করে দেওয়া যেতে পারে। কিন্তু আলটিমেটলি দেখা গেল যে লেকচারার্স, দো মেনি অফ দেম ওয়ার কোয়াইট টাফ, ওয়ার অ্যাকোমোডেটিভ and very forthcoming when you individually approach them for some guidance. এই এনভায়রনমেন্টে শুরুর দিকে বেশ প্রেশার ক্রিয়েট করে রাখতেন লেকচারাররা, এবং সবসময় একটা এফর্ট ওনাদের তরফ থেকে থাকতো যে দি স্টুডেন্টস শুড রিমেন এঙ্গেজড। এবং লেকচারার বলতে এঙ্গেজমেন্ট ডেফিনেটলি অ্যাকাডেমিক্স নিয়েই থাকতো, তাতে কিছুটা ফোকাস আনার ওনারা চেষ্টা করতেন। আমার এই জিনিসটা একটু অডও লেগেছে, আবার কেন জানি না মাঝে মাঝে মনে হতো এটাই বোধহয় ঠিক একটা ইঞ্জিনিয়ারিং ডিগ্রি কমপ্লিট করার জন্য। যাই হোক, সব মেনে নিতে হবে, ওখানে তো আর কিছু বলার নেই। তাই লড়তে থাকলাম। শুরু হলো পড়াশুনো, আর তার সাথে শুরু হলো অ্যাসেসমেন্ট এক্সামিনেশনস। একটা কথা বলি, আমাদের কলেজে আমি অ্যাসেসমেন্টের মেথডোলজিগুলো ডিফারেন্ট সাবজেক্টে ডিফারেন্ট ওয়েতে ট্যাকেল করা হতো। কিছু কিছু পরীক্ষা হতো নর্মাল, যেরকম আমরা used to, question paper, answer sheet, you write, and then the marks or the grades are given. কিছু question paper answer sheet আছে, সাথে you are allowed to carry your books, open book exam। এবং তাতে রিয়েলাইজ করলাম যে ওপেন বুক এক্সামটা জাস্ট ফর রেফারেন্স পারপাসেস or guidance purposes, not for copying any answer to the questions that are being asked. যাই হোক, তাতেও প্রিপেয়ার হলাম। কিছু কোশ্চেন পেপার আসতো ক্যারি হোম পেপার্স, মানে কোশ্চেন পেপার নিয়ে you could come back to the hostel and submit it maybe next day or even after 2-3 days. প্রচুর ডিসকাশন হতো সেই কোশ্চেন পেপারগুলো নিয়ে, এবং প্রচুর ডিবেট হয়েছে এই সব কোশ্চেন পেপারের ওপরে যে আনসারটা ফাইনালি কী হবে। এবং লেটার অন যে যার নিজের মতো লিখেছে, এবং লেকচারার প্রফেসর পরে এটাও বলেছেন যে কোশ্চেনটা এরকম উইচ ক্যান হ্যাভ মাল্টিপল আনসার্স। তার জন্যই বোধহয় ওটাকে টেক হোম পেপার, সো দ্যাট all aspects of the solutions are heard and shared by everybody to give a different perspective to the subject itself. এ তো হলো দুরকম। আরেকটা পিকিউলিয়ার টাইপের এক্সামিনেশন যেটা আমি ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স করি, যে ইন্ডাস্ট্রি রিলেটেড প্রবলেম used to be put in the question paper, and the students were assessed based on
their approach to solve the problem. The answer or the correctness of it was not important. The important thing was যে প্রবলেমটাকে কিভাবে অ্যাড্রেস করার চেষ্টা করা হয়েছে। এবং এই প্রসেসটাতেও ডিফারেন্ট মেথডস বেরিয়ে আসতো এবং সেগুলো ডিসকাস হতো। ফাইনালি এগুলোর থ্রু দিয়ে আমি একটা জিনিস বুঝতে পারলাম যে অনেক জিনিসেরই কোনো ফিক্সড আনসার নেই। দেয়ার ক্যান বি ভেরিয়াস অল্টারনেটিভস অ্যাজ অ্যান আনসার, এবং সেটাই হয়তো আমাদের থিঙ্কিং প্রসেসটাকে অনেক ব্রড করে দিয়েছে। সেটাই হয়তো লেকচারার প্রফেসরদের এফার্ট ছিল, এবং আমার মনে হয় টু এ গ্রেট এক্সটেন্ট এটা আমাদের হেল্প করেছে। কলেজ লাইফ তো চলল, কিন্তু সাথে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের জন্য অনেক ফেসিলিটিস ছিল, এবং ইট ওয়াজ আউট ফর গ্র্যাব। সুইমিং, বিলিয়ার্ডস, টেনিস, বাস্কেটবল, স্কোয়াশ, ফটোগ্রাফি অ্যাজ এন হবি, ড্রামাটিক্স, সিঙ্গিং, আর্ট, মানে এরকম অনেক জিনিস। আমরা তো একটু লাজুক টাইপের, খুব বেশি তো এক্সপ্লোর করিনি। তাছাড়া বাড়ি দিল্লিতে থাকাতে উইকেন্ডগুলোতে বাড়ি পালাবার একটা ধান্দা থাকতো। এক হচ্ছে উইকলি রিফিলসগুলো বাড়ি থেকে আনা, আর দ্বিতীয় হচ্ছে যে বাড়িতে গিয়ে জামা কাপড়গুলো কাচিয়ে আবার হস্টেলে ফিরে আসা। তো এর জন্য উইকেন্ডস যেখানে সময় পাওয়া যেত সেই সময়গুলো আমাদের বাড়িতে কেটে যেত, আর এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসগুলোর ওপরে অতটা কনসেন্ট্রেট করে ওঠা হয়নি। যদিও আমি কিছুদিন বিলিয়ার্ডস ট্রাই করেছিলাম, কিন্তু সেখানকার যে ট্রেনার সে আমাকে বলেছিল যে বেটা, you don't attempt because each time you use the cue you are hitting the carpet, you are damaging the carpet. যাই হোক, সেটা আর পরে পার্সুও করা হয়নি। কিছুটা ফটোগ্রাফির দিকে ইন্টারেস্ট নিয়েছিলাম। আমার এক ব্যাচমেট, সে ফটোগ্রাফিতে ডেভেলপমেন্ট, প্রিন্টিং, তখনকার দিনে সেই 36টা ফিল্মের রিল, সেগুলো নিয়ে ডেভেলপ করা, প্রিন্ট করা, এই প্রসেসগুলো দেখতাম, শিখতাম। পরে আর এটাও পার্সু করা হয়নি। বাঙালি বলে অনেকেই ধরে বেঁধে খেলার মাঠে ফুটবল খেলতে নিয়ে গেছে, এবং সেটা ইচ্ছে থাকতো খেলার, কতটা খেলতে পারতাম জানি না, কিন্তু খেলেছি এবং ভালো সময় কাটিয়েছি। হস্টেল রাত 1টা আর 2টোর সময় ঘুমোতে যাওয়া, পরের দিকে পড়াশুনো করা হতো, এবং হস্টেলের মধ্যে টিটি বোর্ড, চেস এসব থাকতো, তো সেগুলো খেলাধুলোও হতো। একটা জিনিস খুব মনে পড়ে আমার, যে হস্টেলগুলোর পেছনে বাউন্ডারি ওয়ালের ঠিক বাইরে একটা দোকান ছিল, যেটা আমি বলবো ক্যাফেটেরিয়া মতো। অবশ্য খাতাও বিক্রি করতো, পেন, রাবার, পেন্সিল এইসবও বিক্রি করতো সে। অবাক জিনিস লাগতো যে দোকানটা খুলতো বিকেল 4টের সময় আর বন্ধ হতো রাত ভোর 4টের সময়। আর মোটামুটি সব সময় ছাত্রদের ভিড় থাকতো ওখানে।
আর ইট ওয়াজ কল্ড এ শার্ট শপ, একজন সর্দারজি চালাতো। বাইরে ছিল, বাউন্ডারি ওয়ালের বাইরে, কিন্তু দোকানটা খুলতো ভেতর দিকে, চারপাই পেতে রাখতো বা প্লাস্টিকের মোড়াগুলো রাখা থাকতো, সেই দিয়ে আমরা গিয়ে ওখানে ব্রেড অমলেট, বান অমলেট, ব্রেড কাটলেট, বান কপলেট, অমলেট, এইসব খাওয়া দাওয়া চলতো আর কি। ওভারঅল আমার একটা মনে হয়েছে যে এই এনভায়রনমেন্টটা একটা ফিলিং অফ হোম অ্যাওয়ে ফ্রম হোম ক্রিয়েট করেছে, এবং আমাদের মধ্যে, স্পেশালি আমার, একটা বিরাট বড় কমিউনিটি লিভিংয়ের এক্সপোজার দিয়েছে। পড়ানোর সিস্টেম, ইভ্যালুয়েশনের সিস্টেম, এগুলো তো আগেই আমি বললাম, সব কিছু মিলিয়ে মনে হলো যেন আমাদের বেশ রোবাস্ট এবং রেডি টু অ্যাকসেপ্ট দি চ্যালেঞ্জ দি ইন্ডাস্ট্রি ওয়াজ অফারিং তৈরি করা হয়েছিল। এবং তারপর তো আমাদের কলেজ থেকে প্রচুর স্টুডেন্ট হায়ার স্টাডিজের জন্য বাইরে চলে যেত। আমি অবশ্য সেটা করিনি, এবং কলেজের ইমিডিয়েটলি পরেই আমি ইন্ডাস্ট্রি জয়েন করি, এবং ফাইনালি সেই ইন্ডাস্ট্রিতেই কন্টিনিউ করে আজকে সুপার অ্যানুয়েট করে একটা রিটায়ার্ড লাইফ লিড করছি। আশা করি এক্সপিরিয়েন্সটা আমার কলেজ লাইফের ডিফারেন্ট আসপেক্টস তুলে ধরতে পেরেছি। থ্যাংক ইউ। প্রবীরকে নিয়ে আমাদের অনেক গর্ব। ওই আমাদের বন্ধুদের মধ্যে কেরিয়ারের সর্বোচ্চ শিখরে পৌঁছেছে। স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেডের মতন একটা বিরাট পাবলিক সেক্টর অর্গানাইজেশনে হাজার হাজার ট্যালেন্টের মাঝখানে বিউরোক্রেসি পেরিয়ে সিএমডি হওয়াটা ওর থট লিডারশিপ আর লিডারশিপ স্কিলটাকেই প্রমাণ করে। প্রবীর যে এরকম একটা কিছু করবে সেটা আমরা আন্দাজ করেছিলাম, কিন্তু আমরা অবাক হলাম আশিস যখন বেরিয়ে গেল পাঞ্জাব এগ্রিকালচার ইউনিভার্সিটিতে এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং পড়তে। আশিস বোস। আশিস ওর বাবা মার একমাত্র আদরের ছেলে। দেখতেও ছিল স্কুলে সফটি, ক্লাসের ভালো ছেলে বলতে যাকে বোঝায়। আশিস 1 বছর রামজাস কলেজে ফিজিক্স অনার্স পড়ে ও বেরিয়ে গেল। তখন বোধহয় 1977 শুরু হয়েছে। 76-এ স্কুল থেকে পাস আউট হওয়ার পর দিল্লি ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিতে হলো বিএসসি অনার্স ফিজিক্সে। যেহেতু জয়েন্ট এন্ট্রান্সে বসে কোনো ভালো ইঞ্জিনিয়ারিং কলেজই পেলাম না, আর বাবার ইচ্ছে ছিল ছেলে ডাক্তার হোক। তো কোথাও যখন পেলাম না, তখন বললো ঠিক আছে তুই এখন চেষ্টা কর, নেক্সট ইয়ারে আবার তোকে জয়েন্ট এন্ট্রান্সে বসতে হবে। এই করে 1 বছর বিএসসি অনার্স রামজাস কলেজে করলাম। মাঝে মাঝে বাকি বন্ধুদের সঙ্গে দেখা হতো রাস্তাঘাটে। আর তার পরের বছর 1977-এ যখন নেক্সট ইয়ারের অ্যাডমিশনগুলো শুরু হলো, হঠাৎ জানতে পারলাম আমার নাকি ডাইরেক্ট অ্যাডমিশন হয়ে যাবে যে কোনো ইঞ্জিনিয়ারিং কলেজে, ইন পার্টিকুলার সার্টেন কোর্সেস লাইক এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিং, আর্কিটেকচার এটসেট্রা, অন দ্য বেসিস অফ সিনিয়র সায়েন্স ট্যালেন্ট স্কলারশিপ, যেটা আমি স্কুল থেকে পাস আউট হওয়ার পর পেয়েছিলাম 76-এরটা। তো যাই হোক, সেই সার্টিফিকেটের বেসিসে আমাকে 2টো জায়গা থেকে রেসপন্স পেলাম। একটা হচ্ছে আইআইটি খড়গপুর, আর দ্বিতীয়টা ছিল পিআইইউ লুধিয়ানা, পাঞ্জাব এগ্রিকালচারাল ইউনিভার্সিটি লুধিয়ানা। যদিও আইআইটি ওয়াজ কোয়াইট লুক্রেটিভ, কিন্তু বাবা বললেন না, আমি খড়গপুরে ছেলেকে পাঠাবো না, সেই সময় নাকি ন্যাক্সালাইট মুভমেন্ট চলছিল। আর সুতরাং there was no other option but to go for this Punjab Ludhiana Agricultural Engineering College. যাই হোক, একদিন সকালে উঠে বাবা বলল যে 1 সপ্তাহের মধ্যে জয়েনিং দিতে হবে।
তো তখন তো ফোন টোন বা এসব কিছু ছিল না, ওই কলেজ থেকে চিঠি আসতো যে ইউ মাস্ট জয়েন বাই দিস ডেট। সে জিনিসপত্র গোছানো শুরু করা হলো, কি কি নিয়ে হোস্টেলে যাবে ওরা লিস্ট পাঠিয়েছিল, সেই হিসেবে কটা বেডশিট, কটা লেপ তোষক সব কিছু, তখন তো আর এই হোস্টেলে রান্না পিলো বা এসব কিছু দিত না, একটা খাটিয়া খাটিয়া ঠিক বলবো না, লোহার কট, তোমার বাঁধানো কট টাইপের দেওয়া হতো। তো সেই তখনকার যুগে হোলডলের মধ্যে সব বিছনা, লেপ আর বালিশ এইসব করে একটা হোলডল প্যাক হলো। আর স্যুটকেস বলতে তখন ওই চাকাওয়ালা স্যুটকেস হয়নি, বাবার বিয়ের ট্রাঙ্ক ছিল লোহার, সেই তার মধ্যে আমার যাবতীয় জামা কাপড় সব ভরা হলো ওখানে থাকার মতো। আর একটা কাঁধের ব্যাগ যেটা নিয়ে আমি মাস দুয়েক পরে পরে যাতে বাড়ি আসতে পারি, তার মধ্যে কিছু জিনিসপত্র গেল। এখান থেকে তখন দিল্লি থেকে ফাস্টেস্ট ট্রেন ডে টাইম বলতে গেলে ফ্লাইং মেল বলে একটা ট্রেন যেত, যেটা দিল্লি থেকেই শুরু হতো আর শেষ হতো অমৃতসরে। সেই ট্রেনে বসে বাবার সঙ্গে চলে গেলাম একদিন লুধিয়ানা। লুধিয়ানা স্টেশন থেকে রিক্সা করে ইউনিভার্সিটি অবধি পৌঁছতে হয়। সেই ইউনিভার্সিটির গেট দিয়ে যখন ঢুকলাম দেখলাম যে এ তো একটা আলাদাই পৃথিবী, এত বড় একটা শহর ইউনিভার্সিটির ভেতরে, তার মধ্যে 9খানা কলেজ। আর আমি যে 5 বছর ওখানে থাকলাম তার মধ্যেও আমি পুরো ইউনিভার্সিটিটা দেখতে পারলাম না, এত বড়। তার মধ্যেই তোমার এগ্রিকালচারাল ফিল্ড ছিল, তার মধ্যেই ছিল ল্যাবরেটরিজ, তার মধ্যে ছিল অ্যানিম্যাল হাজবেন্ডারির কলেজের যাবতীয় পশু হাসপাতাল, আর অনেক অনেক বড় ইউনিভার্সিটি ছিল। 9খানা না 10খানা তো হোস্টেল ছিল, তার মধ্যে 4 নম্বর হোস্টেল হচ্ছে আমাদের ইঞ্জিনিয়ারিং কলেজের জন্য। তো যাই হোক, 4 নম্বর হোস্টেলে পৌঁছলাম, দেখলাম যে অনেক ফ্রেশাররাই এসে নেবেছে, তাদের কোন ঘর দেওয়া হবে সে নিয়ে অফিসে ডিসকাশন হচ্ছে। তো ওনারা বললো যে তোমরা ব্যাগপত্র এখানে রেখে আগে কলেজে গিয়ে রিপোর্ট করো, ততক্ষণে আমরা তোমাদের রুম অ্যালটমেন্টগুলো করব। নতুন শহর, নতুন ভাষা দেখলাম। বাকি সব স্টুডেন্টরা পুরো ভারতবর্ষ থেকেই আলাদা আলাদা জায়গা থেকে এসছে, কিন্তু বেশিরভাগই পাঞ্জাবের, মানে যারা আই উড সে 70-75% লোকাল ক্রাউড, যারা পাঞ্জাবের ছোট ছোট শহর থেকে বা কিছু কিছু ছেলে যারা গ্রামের স্কুলের টপার তারা ইঞ্জিনিয়ারিং কলেজে চান্স পেত। তো যাই হোক, বাবা সঙ্গে গেলেন, সেখানে গিয়ে কলেজে অ্যাডমিশনের ফর্মালিটিস পুরো করার পর হসপিটালে যেতে হয় মেডিকেল টেস্ট করাতে, সেটাও ইউনিভার্সিটির হসপিটাল। সেখানে গেলাম, সেখানে ফ্রেশাররা আমাদের কলেজের অলরেডি লাইন দিয়ে দাঁড়িয়েছিল। তো আমি তখন আমি সবে ধরো 16 বা 17 বছর বয়স, 17 বছর বয়স আমার ঠিক। সেই সময় আমার হাইটও কম ছিল আর ওজনও 49 কিলো ওয়েট। আর হাইট তখন আমার স্কুল থেকে বেরোবার সময় তো 5 ফুটই ছিল, হয়তো আরও 1-2-4 ইঞ্চি তখন আরও বেড়েছে হয়তো। তো মোটামুটি পাঞ্জাবের ক্রাউডে আমি খুবই শর্ট অ্যান্ড লিন অ্যান্ড থিন পার্সন বলা যেতে পারে। আর আমার পেছনে যে ছেলেটি দাঁড়িয়ে ছিল, একটা সর্দারজি, সে ছিল 6.5 ফুট অ্যান্ড হি ওয়াজ সো ওয়েল বিল্ট, হি ওয়াজ অ্যাবাভ 100 কেজিস ইভেন দেন। পরবর্তীকালে সেই আমাদের কলেজের, আমাদের ইউনিভার্সিটির ওয়েট লিফটার হলো, বেস্ট ওয়েট লিফটার রামপ্রকাশ সিং। রামপ্রকাশ সিংয়ের সঙ্গে আমার মেডিকেল হলো, ডাক্তারও না হেসে থাকতে পারলো না। 49 কেজিসের পরই যে ছেলেটা এলো সে 110 বা এরকম কিছু একটা ওর ওজন ছিল। তারপর হোস্টেলে ফিরে আসা, কাজ সঙ্গে ঘর নেওয়া হবে। ঘরগুলো ছিল ডরমেটরিজের মধ্যে একটা ঘরে 3টে ছেলেকে দেওয়া হতো। 3টে পাথরের টেবিল, তার সামনে চেয়ার, 3টে খাট, ওই খাট বলতে তোমার সিঙ্গেল বেড রট আয়রনের, আর একটা বালকনি। তো এখন কার সঙ্গে পেয়ার আপ করা যায়, বাকি 2টো ছেলেকে কে খুঁজবে, সেটা বাবাই খুঁজে দিল, যে 2টো নিরীহ দেখে ছেলেকে ধরা হলো। একটা সিমলা থেকে এসেছিল ওম প্রকাশ গুপ্তা, আর একটা পাঞ্জাবের মোগা শহর থেকে, ছোট শহর মোগা, অশোক আগরওয়াল। দুটোই ছেলে খুব নিরীহ টিরীহ। বাবা বললো এরাই ঠিক ভালো মনে হচ্ছে, তারাও তাদের বাবাদের সঙ্গে বা বড় ভাইয়ের সঙ্গে একজন এসেছিল, কথাবার্তা বললো হ্যাঁ হ্যাঁ আপ ইনকো এক সাথ কর দিজিয়ে। তারপর ঘর অ্যালটমেন্ট হলো, সেখানে গিয়ে মালপত্র রাখলাম। লাঞ্চের সময় ওরা বললো যে পেরেন্টস ক্যান হ্যাভ লাঞ্চ ইন দ্য মেসে গেলাম, সেখানে দেখলাম যে কলেজের সঙ্গে, হোস্টেলের সঙ্গেই যে বিল্ডিংটা অ্যাটাচড, সেটাতে রয়েছে কমন রুম, একটা ক্যান্টিন আর একটা মেসে বসে খাওয়া হলো। খাওয়া দাওয়া বেশ ভালোই লাগলো শুরুতে। তারপর দেখছি যে সব সিনিয়ররা, বড় বড় দাড়ি গোঁফালা সর্দারজিরা সব আমাদের দেখছে যে নতুন মাল কারা এসছে, কচি কচি ছেলেরা এসছে, তারা সব দূর থেকে দেখছে, কিন্তু সঙ্গে বাবারা রয়েছে বলে তখন আর কিছু বললো না।
তারপর বাবা বললো এবার আমি যাই, আমার বিকেলে সেই ট্রেনেই ফিরে যাওয়া সন্ধ্যের সময়। সেই ট্রেনে বাবা যাবে বলে একটা রিক্সা, ইউনিভার্সিটির ভেতরে রিক্সা স্ট্যান্ডও আছে, সব কিছু আছে। বাবার সঙ্গে গিয়ে একটা রিক্সাতে বাবাকে বসিয়ে দিলাম, অনেকক্ষণ রাস্তায় দাঁড়িয়ে থাকলাম যতক্ষণ পর্যন্ত বাবার রিক্সাটা একটা মোড়ে বেঁকে না গেল। তারপর একটু মনটা হালকা হালকা লাগলো অবশ্য, যে এতদিন পরে বাড়ি থেকে এসে একটা নতুন জায়গায় থাকবো। হোস্টেলে হাঁটতে হাঁটতে ফিরে এলাম, এসে দেখি যে সিনিয়ররা সব নিচে অলরেডি জটলা পেকে দাঁড়িয়ে আছে একটা দল। তারা বললো ফ্রেশার, সে তো বলার দরকার নেই, মুখ দেখেই বুঝলো। এসে একটা শর্ট ইন্ট্রোডাকশন, কোথা থেকে এসছো, কী পড়াশুনো করেছো, এসব কথাবার্তা বলে বললো ঠিক আছে, উই উইল মিট ইউ ইন দ্য ইভিনিং করে ছেড়ে দেওয়া হলো। আমরা ঘরে এসে বসলাম, নতুন রুমমেটদের সঙ্গে কিছুক্ষণ গল্পবাদি করে ডিনার করার টাইমের সময় আবার ডিনার রাত্রির 7টা থেকে 10টা অবধি হয়। তা আমরা শুরুতে না গিয়ে একটু দেরি করেই গেলাম, যে সিনিয়ররা ধরবে। তারপর 10টা নাগাদ, 9:30 নাগাদ আমরা ডিনার করতে গেছিলাম। খাওয়া দাওয়া করে ফেরার পথেই আর ঘর অবধি ফিরতে পারলাম না, একটা দল ধরে নিল, ধরে নিজেদের ঘরে নিয়ে গেল। তারা সিনিয়র বলতে সব দেখলাম যারা 1 বছর আগে যাদের র্যাগিং হয়েছে তাদের র্যাগিং করার খুব শখ। মানে আমাদের আমরা ফার্স্ট ইয়ার, যারা সেকেন্ড ইয়ার, সেই ছেলেগুলো আমাদের প্রথমে ধরবে বলে বসেছিল, তাদের ফার্স্ট টার্ন। তো সেকেন্ড ইয়ারের যে গ্রুপটা ছিল তারা আমাদের ঘরের মধ্যে ঢুকিয়ে দিয়ে নানা রকম আমাদের তিনজনকে আলাদা আলাদা কোশ্চেনিং এক লাইনে দাঁড় করিয়ে দিয়ে কে কোথা থেকে এই করে বলে উল্টোপাল্টা কোশ্চেন যেমন হয়, সেগুলো অনেক কিছুই এখন এখানে বলা যায় না পাবলিক ডোমেনে। যাই হোক, সেসব হলো। তারপর কাউকে বললো তুমি গান গাও, কাউকে কিছু বললো, তারপর একজনকে বললো তুমি সিমলা চড়ে যাও। সিমলা কাকে বলে সেটা ওখানে গিয়ে বুঝতে পারলাম। ঘরের মধ্যে যে বাঙ্কগুলো রয়েছে, যার মধ্যে আমরা ট্রাঙ্ক আর হলডলগুলো চড়িয়ে রাখতাম, সেই বাঙ্কটাকে সিমলা বলে। আর পাথরের টেবিলের নিচে যে জায়গা, সেটা নাকি ম্যাড্রাস। বললো একজনকে বললো তুমি মাদ্রাস চলে যাও, একজনকে বললো তুমি সিমলা চলে যাও, আর আমাকে বললো টেবিলের ওপর দাঁড়িয়ে তুমি হিমালয়কে উপর সে লেকচার দো। এইসব নানা রকম। তখন যাই হোক, ইট ওয়াজ কোয়াইট ডিসেন্ট র্যাগিং আই উড সে, কম্প্যারেটিভলি টু হোয়াট আই হ্যাড হার্ড আর্লিয়ার অ্যাবাউট দ্য হস্টেলস। এই হলো ফার্স্ট রাত্রি। তারপর সেকেন্ড ডে আমরা কলেজে ক্লাস অ্যাটেন্ড করতে গেলাম, সেখানে গিয়ে অনেক বন্ধুদের সঙ্গে আরও জানাশুনো হলো। তারপর একটা কোর গ্রুপ যাকে বলে, যে ইউ ইমিডিয়েটলি সর্ট অফ টিউন ইন টু নিউ ফ্রেন্ডস। তারা বললো যে দেখ, রাত্রিবেলায় সব র্যাগিংগুলো হয়, আমরা সব নাইট শো যাবো দেখতে। আমাদের হোস্টেলে অবশ্য সেরকম কোনো গেট ফেট বলে কিছু ছিল না, ইট ক্যান বি অ্যাপ্রোচ ফ্রম এনি সাইড, এনি টাইম, এনিওয়্যার। তো বললো নাইটে গেলে 9টা থেকে 12টা সিনেমা, তার থেকে বাড়ি ফিরতে হোস্টেলে ফিরতে 1টা-1.5টা বাজবে, ততক্ষণ এরা ঘুমিয়ে পড়বে। তো আমরা ফার্স্ট নাইটেই একটা লুধিয়ানাতে ইউনিভার্সিটির কাছে একটা হোস্টেল, সিনেমা হল ছিল, আরতি সিনেমা, এখনও মনে আছে। আরতি সিনেমা ছিল গেটের ঠিক অপোজিটে, হেঁটে যাওয়া যেত। আমরা হেঁটে ওখানে গেলাম। ওখানে গিয়েও দেখি যে সিনিয়ররা সব সিনেমা দেখতে এসছে, কারণ কলেজ শুরু হয়নি, পড়াশোনা শুরু হয়নি। যাই হোক, সিনেমা হলে সেরকম কোনো কিছু ওরা র্যাগিং এর মতো কিছু করেনি। আমরা সিনেমা দেখে আবার রাত্রিরে সুরসুর করে ফিরে আসছি হোস্টেলে, এরা দেখি সব বসে আছে, যে ফার্স্ট ইয়ারের একটা ব্যাচ মিসিং আছে। আমাদের বললো তোমরা কোথায় গেছিলে, বলে যাওনি, এইসব নানা রকম দাদাগিরি যাকে বলে হলো। তারপর আবার সেই নানা রকম উৎপাত, ফিজিক্যাল অ্যাক্টিভিটি, জামা খোলো, প্যান্ট খোলো, আন্ডারওয়্যার পরে ফ্যান্টম বানো, এইসব। তারপর আর একজন ছেলেকে বললো তুম লড়কি বন যাও, ইয়ে লড়কা বন জায়গা, আব তুম দোনো রোমান্স করো। এইসব নানা রকম আর কি জিনিস, যেগুলো বয়েজ হোস্টেলে হতে পারে বোধ হয়। এই হলো। এইভাবে আমরা প্রায় 15 দিন অবধি রাত্রিরে হেন কোনো সিনেমা ছিল না যেগুলো দেখিনি। প্রত্যেক রাত্রে পালিয়ে যেতাম, নাইট শো দেখতাম, করতে করতে পয়সাও ফুরিয়ে গেল। ইনফ্যাক্ট বাবাকে আবার চিঠি, হ্যাঁ তখন তো ফোন ছিল না, না আমার বাড়িতে ছিল না কলেজে ছিল, বাইরে গিয়ে এসটিডি বুথ থেকে ফোন করে বাবার অফিসে আমরা খবর দিতাম যে বাবা আমাকে আরও কিছু টাকা পাঠাও। আর টাকা পাঠানোর মানে হচ্ছে মানি অর্ডার মানে পোস্ট অফিস থেকে পিও নিলে তবে টাকা আসবে। যাই হোক, সিনেমা টিনেমা দেখে রাতগুলো কাটানো হতো। তারপর আরও কখন একটু বুদ্ধি বাড়লো, জুনিয়র্সদের দিয়ে, আমাদের ক্লাস ফেলোকে দিয়ে আমরা নিজের ঘরের বাইরে তালা লাগিয়ে নিতাম। তালা লাগিয়ে চাবিটা বাইরে বালকনি থেকে ওরা ছুঁড়ে আমাদের ঘরে ফেলে দিত, যে যেন এরম লাগে যে আমরা ঘরে নেই, অথচ আমরা ঘরে ঘুমোচ্ছি। এইভাবে দিন 15 আমাদের কাটানো হলো। তারপর ধীরে 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 বন্ধুদের সঙ্গে, সিনিয়রদের সঙ্গে আলাপ আলোচনা করতে করতে তারাও বন্ধু হয়ে গেল। তারা আরও নতুন নতুন নিজেদের ফ্রেন্ডসদের সঙ্গে ইন্ট্রোডাকশন করিয়ে দিল। আর তারপর হোস্টেলে বেশ ভালোই লাগতো। নিচে টিটি রুম ছিল, টেবিল টেনিস খেলতাম, সেখানে গিয়ে এদের সঙ্গে
সিনিয়ররা অনেক ভালো ভালো খেলতো, যারা তাদের সঙ্গে গেম খেলতাম। তারপর স্পোর্টস অ্যাক্টিভিটি কম্পালসারি ছিল, আইদার ইউ হ্যাভ টু জয়েন দ্য স্পোর্টস অর্গানাইজেশন উইচ হ্যাজ কল্ড এনএসও, দ্যাট ইজ ন্যাশনাল স্পোর্টস অর্গানাইজেশন, বা এনসিসি, অ্যান্ড আর একটা ছিল বোধহয় সোশ্যাল ওয়ার্ক। তো আমি যেহেতু বাঙালি, ওরা কিন্তু ধরে নিল যে ফুটবল খেলে, আর আমাকে বিনা দেখে, আমাকে না জিজ্ঞেস করেই ওরা বললো ইয়ে তো বোস হ্যায়, इसको तो फुटबॉल टीम में लेना है, तो फुटबॉल अच्छा खेलता ही होगा, বলে আমাকে ফুটবল টিমে ঢুকিয়ে দিল। আর ফুটবল টিমের মানে আগের যারা সিনিয়ররা ছিল তারা মানে সব দুর্দান্ত চেহারা আর সলিড বিল্ড, আর ফুটবলের টেকনিকের ব্যাপারে তো আমি, আমার স্কুলের বন্ধুরা জানে আমি কত ফুটবল খেলেছি স্কুলে, বোধহয় মাঠেও যেতাম না। তো যাই হোক, সেই জবরদস্তি আমাকে ফুটবলে ঢুকিয়ে দেওয়া হলো যেহেতু বাঙালি। তারপর দেখলাম ধীরে ধীরে মাসখানেকের মধ্যে বেশ মোটামুটি বলছে হ্যাঁ হ্যাঁ ইউ আর এ গুড প্লেয়ার ইয়ার। আমি জানি না ওয়াজ ইট ইন হিডেন সামওয়্যার ইন মাই জিন্স অর হোয়াট, বাট ফুটবল টিমে হয়ে গেলাম। তারপর সিলেকশনে আমাকে শর্টলিস্ট করে, ইনফ্যাক্ট আই বিকেম দ্য স্টপার ইন মাই কলেজ বিকজ আই গ্রু আপ ভেরি ফাস্ট দেয়ার। আমার ওজন আর হাইট ওই এক বছরের মধ্যে বোধহয় লুধিয়ানার জল বলো বা আমাদের হোস্টেলের রাজমা, ওগুলো খুব ফেমাস খাবার দাবার, এইসব, বা দুধ, এত পিওর দুধ আসতো যে রাত্রিরে এক বালতি দুধ নিয়ে ওরা প্রত্যেক ফ্লোরে আসতো, আর আমরা 3-4 গ্লাস দুধ ডিনারের পরই খেতে পারতাম সেই সময়। তো আই গেইনড ওয়েট, আই ক্রসড 80 within a year or so, and I became the stopper in my college team. ফুটবল খেলতাম, তার আগে ওয়ার্ম আপ ছিল, এইভাবে ফিজিক্যাল অ্যাক্টিভিটি ছিল। তারপর আরও কিছু মজার এরকম ঘটনা হয়েছিল। আমার সারনেম বোস, কিন্তু বোস অনেকেই পাঞ্জাবিরা যারা বেশিরভাগ গ্রাম থেকে এসছে ঠিকভাবে বলতে পারতো না, ওরা বস বলতো, বস, আরে বসকে বলাও, বসকে বলাও। আচ্ছা, এই বস নামটা এমন ছড়িয়ে গেল ইউনিভার্সিটিতে আশেপাশের হোস্টেলে যে দিল্লি সে এক বস আয়া। তো পাশের হোস্টেলে যারা বেশ দাদা টাইপের ছেলে ছিল বললো সালা কন আয়া यार दिल्ली से आके यहाँ बॉस ही कर रहा है, बोला उसको। একদিন আমাকে ডাকলো যে आपको 3 নম্বর হোস্টেলে বুলানে। আমি বললাম সালা 3 নম্বরে তো ভেটেনারি ডক্টররা থাকে, মানে যারা ভেটেনারি স্টুডেন্ট। সেখানে গেলাম, এরা বললো যে आप कौन, আমি বললাম मैं आशीष बोस। बोलो आप बॉस नहीं हो? मैं बोला बॉस कहाँ हूँ यार, बोस हूँ, मेरा सरनेम है। अरे अरे नेताजी सुभाष चंद्र बोस के वंशज हो? मैंने कहा वो तो मालूम नहीं, बट यस मेरा सरनेम बोस है। তারপর সেই মানে বোস শুনে ওরা এত খুশি হলো, আই বিকাম সো পপুলার ওভার দেয়ার কে উই হ্যাভ এ বোস। এখন তো ওরা বলতো যে আরে ইউ আর দ্য গাইজ, বেঙ্গলিজ দে গট আস লিবারেশন, সুভাষ চন্দ্র বোস ওয়াজ দ্য রিয়েল ফ্রিডম ফাইটার অ্যান্ড হি ইজ দ্য ওয়ান হু শুড বি, যা আজকাল শুনছি আমরা আর কি আফটার বিজেপি গভর্নমেন্ট। তো খুব একটা পপুলার, আই গট এ ভেরি গুড ফিলিং, ওয়ার্ম ফিলিং ফ্রম মাই সিনিয়র্স ইন অল ওভার দ্য ইউনিভার্সিটি বিকজ অফ মাই সারনেম। অ্যান্ড তারপর আমরা, ওরা বলতো কথায় কথায় যে উই পাঞ্জাবিজ অ্যান্ড সর্দার বেশিরভাগ শিখ অ্যান্ড বেঙ্গলিজ হ্যাভ দ্য সেম কাইন্ড অফ ফিলিং দ্যাট you cannot bow down to the British and we would rather take it fighting it, and Gandhi and এইসব অ্যান্টি গান্ধী সেন্টিমেন্টস এটসেট্রা এটসেট্রা, নেহরু অ্যান্টি নেহরু, এইসব কিন্তু ওখানে আজ থেকে 40 বছর আগেও 35 বছর আগেও ছিল। তো যাই হোক, মানে দিস ইজ, আই ডিডন্ট অফকোর্স জয়েন এনি অফ দ্য পলিটিক্যাল ফ্রন্টস। ওখানেও ছিল এসএফআই ছিল, ওখানেও পিএসইউ ছিল, পাঞ্জাব স্টুডেন্টস ইউনিয়ন। আই ডিডন্ট জয়েন, বাট আমাদের ওখানে স্ট্রাইক ফ্রাইক অনেক হয়েছে বিকজ অফ এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিং ওয়াজ নট রেকগনাইজড ইন দ্য গভর্নমেন্ট সেক্টর। আমাদের থাকাকালীন ওইসব স্ট্রাইকের সময় we got the recognition and our seniors were recruited then directly by the Punjab government, and many of my seniors and classmates and juniors, they are now or retired as directors of agricultural board, ministry of agriculture etc. তো এই হচ্ছে আমার কলেজের এক্সপিরিয়েন্স। আর হোস্টেলের র্যাগিংটা আই থিঙ্ক ইজ সামথিং উইচ আই রিয়েলি এনজয়েড অ্যান্ড মেড মি এ ম্যান, বিকজ দেখো বাড়ি থেকে এসেছিলাম, মা সেই যা রান্না করে খাওয়াচ্ছে, বাবা দে ডিসাইডেড হোয়াট আই উইল ইট অ্যান্ড হোয়াট আই উইল ওয়্যার অ্যান্ড ওয়্যার আই উইল গো। কিন্তু ইউ নিড এ এক্সপোজার টু এ হোস্টেল লাইফ ইন আর্লি সো দ্যাট ইউ গেট দ্যাট কনফিডেন্স দ্যাট আমি যেখানে ইচ্ছে আমি থাকতে পারি, সার্ভাইভ করতে পারি ইন এনি কাইন্ড অফ পিপল, অ্যান্ড দেন ইউ ফাইট ফর ইয়োর সেলফ। আর ওই কনফিডেন্সটা আলটিমেটলি আমাকে টি এস্টেটে পৌঁছলো, মাই ফার্স্ট জব, which was again a challenging job and which helped my background from Punjab Engineering College. So this is it. আর আমি আমার ছেলে মেয়েদেরও বলতাম তোরা হোস্টেল গেলি না, বাড়ি থেকে ইঞ্জিনিয়ারিং সব পাস করলি। যাই হোক, ছোটো মেয়েটা 5 বছর ও LLB করলো, 5 বছর ওখানে থাকলো, এখন 1.5 বছর লন্ডনে থেকে ফিরেছে। সো আই ফাইন্ড সামথিং ভেরি কমন উইথ হার ইন দ্য ওয়ে শি থিংস বিহেভস। ওই ইন্ডিপেন্ডেন্সটা কিন্তু হোস্টেলে না গেলে হয় না।
and then you can take risk in your life because you have seen all the good and the bad part of the world. So this is it. I thought I will share this. Ranubir, carry on. It's a very good job what you are doing. Thank you and bye bye. তারপরেও অনেক জায়গায় কাজ করে দুত্তেরি বলে নিজের একটা ব্যবসা শুরু করলো। আজকে আশিস একজন সাকসেসফুল এন্টারপ্রেনার। चला जाता हूँ किसी की धुन में, धड़कते दिल के तराने लिए। चला जाता हूँ किसी की धुन में, धड़कते दिल के तराने लिए। मिलन की मस्ती भरी आंखों में, हजारों सपने सुहाने लिए हो। হারমোনিকাটা বাজালো আমাদের আরেক কৃতি বন্ধু দেবতোষ মৈত্র। দেবতোষের পিসি আবার রাকেশ রোশনের মা। ওদের বাড়িতে আমরা ছোটোবেলায় প্রায় যেতাম, সেখানে ঋত্বিক রোশনও আসতো। ঋত্বিক রোশন অবশ্য তখন 5-6 বছরের ছোট্ট ছেলে। দেবতোষের সম্বন্ধে অনেক কাহিনী আছে, সেটা আমরা পরের এপিসোডে শুনব। আজ এই পর্যন্ত। কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে লাইক করুন আর শেয়ার করুন সবার সঙ্গে। বাই।